সকলকে স্বাগত জানিয়ে আজ আবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এবার একটু খেয়াল করে দেখো যে আমি যে ইউটিউব ভিডিওটা আপলোড করছি এই সপ্তাহে, দেখো বিশেষ ধরনের বানর জাতীয় প্রাণীর লম্পঝম্প প্রথমেই রয়েছে অনলাইন ক্লাসেস, অনলাইন লাইফ সায়েন্স ক্লাসেস, বাবলু কুমার বিশ্বাস, বর্ণগ্রাম রামকৃষ্ণ মিশন আশ্রম হাই স্কুল, ব্র্যাকেটে এইচএস লেখা আছে। আসলে এর আগে যে ডিপিটা ছিল সেখানে খেয়াল করে দেখো, সেখানে বায়োডাইভার্সিটি ছিল, কোরাল রিফ ছিল প্রচুর পরিমাণে, তারপরে মেরিন অ্যানিমালস ছিল প্রচুর পরিমাণে, বিশেষ করে বিভিন্ন টাইপের মাছ ছিল। আর এবারটা একটু অন্যরকম জায়গায় চলে গেছি, বনভূমির জীববৈচিত্র্যের একটা পার্ট তুলে ধরেছি। তোমরা নিশ্চয়ই, আমার আশা তোমরা সেটা দেখেছো ইতিমধ্যেই, যে ভিডিওটা ক্লাস 10-এর এই সপ্তাহে ফার্স্ট আপলোড করা হয়েছে। একটা বানর জাতীয় প্রাণী তার বাচ্চাকে নিয়ে একটা অঞ্চল থেকে আরেকটা অঞ্চলে যাচ্ছে অন্য প্রাণীদের তাড়া খেয়ে। তা যাই হোক, বায়োডাইভার্সিটির সঙ্গে আমার ডিপিগুলোর কিন্তু একটা সিগনিফিকেন্স আছে, অর্থাৎ তাৎপর্য আছে। শুরুতেই যে কথাগুলো জিনিসটা দেখিয়েছি ওটা আমার সাবজেক্টের সঙ্গে কিন্তু রিলেটেড। যাই হোক, আবার চলে আসি, বেশি বাইরে গিয়ে লাভ নেই, তোমরা বোর্ডের দিকে তাকাও। গত ক্লাসে আমি যে অংশগুলো লিখেছিলাম সেগুলোই আবার রয়ে গেছে। বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য কাকে বলে এটা পড়ানো হয়েছিল। 2 নম্বর, জীববৈচিত্র্যের প্রকারভেদ আশা করি মনে আছে 3 রকমের হয়, আমি আলোচনা করেছিলাম, এটাও মনে আছে। 3 নম্বর, জীববৈচিত্র্যের গুরুত্ব বা বায়োডাইভার্সিটির গুরুত্ব, এটাও আশা করি মনে আছে। এই 3টি অংশ কিন্তু আমি এর আগের দিনের ক্লাসে করেছিলাম। আজকে এই বায়োডাইভার্সিটির হটস্পট কাকে বলে এবং এই হটস্পট নির্ধারণের কতগুলো কন্ডিশন বা শর্ত আছে সেটা একটু তোমাদের পড়তে হবে। পৃথিবীতে মোট 34টা হটস্পট রয়েছে, 34 হটস্পট রয়েছে। তার মধ্যে ইন্ডিয়াতে আছে 4টি, ইন্ডিয়াতে আমাদের 4টি আছে, ইন্ডিয়াতে 4টে হটস্পট রয়েছে। তাদের একটু সংক্ষিপ্ত ধারণা নিতে হবে। আর বায়োডাইভার্সিটির অবলুপ্তির কারণ, জীববৈচিত্র্যের অবলুপ্তির কারণ, কি কারণে বায়োডাইভার্সিটি অবলুপ্ত হচ্ছে। আর একদম সবশেষে বায়োডাইভার্সিটি কনজারভেশন বা জীববৈচিত্র্য সংরক্ষণ। তোমরা এটা একটু আধটু শুনেছো, ইনসিটু সংরক্ষণ এবং এক্সিটু সংরক্ষণ। প্রথমেই চলে আসি, হট স্পট কাকে বলে, তাই তো? হট মানে গরম, আর স্পট মানে কি? জায়গা হতে পারে, যে অমুক জায়গার পিকনিক স্পটটা ভারী সুন্দর, পিকনিক স্পট। স্পট মানে কোন একটা জায়গা, তাই তো? সে কোনো নদীর ধার হতে পারে, কোনো একটা লেকের ধার হতে পারে, বা কোনো এমনি একটা সাজানো পার্ক হতে পারে। হট স্পট মানে এখানে গরম নয়। এখানে হটস্পটের একটা কমপ্লিট ডেফিনেশন তোমাদের মাথায় রাখতে হবে। নরমান মায়ার্স, শুধু মায়ার্স বললেই হবে। নরমান মায়ার্স 1988 সালে বায়োডাইভার্সিটিতে হটস্পট শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন। নরমান মায়ার্স প্রথম হটস্পট শব্দটা কিন্তু জীবন বিজ্ঞানে ব্যবহার করেছিলেন। এই নরমান মায়ার্স দ্য এনভায়রনমেন্টালিস্ট নামক বইয়ে হটস্পট শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন। বায়োডাইভার্সিটির হটস্পট
বায়োডাইভার্সিটির হটস্পট শব্দটি কে কত সালে ব্যবহার করেছিলেন? নরমান মায়ার্স 1988 সালে। তিনি একটি পত্রিকাতে এই বায়োডাইভার্সিটির হটস্পট শব্দটা প্রথম চালু করেছিলেন, ব্যবহার করেছিলেন। বইটার নাম একটু মনে রাখতে পারলে, বই না ঠিক, ম্যাগাজিন বা পত্রিকা, দ্য এনভায়রনমেন্টালিস্ট। এবার চলে আসি, এই হটস্পট আমরা কাকে বলবো? হটস্পট মানে হচ্ছে জীব বৈচিত্র্যের প্রাচুর্যযুক্ত সর্বাধিক বিপন্ন প্রজাতির বাস্তুতান্ত্রিক অঞ্চলকে বলা হবে হটস্পট। আবার বলছি, জীব বৈচিত্র্যের প্রাচুর্যযুক্ত সর্বাধিক বিপদগ্রস্ত বা বিপন্ন প্রজাতির বাস্তুতান্ত্রিক যে অঞ্চল, সেটাকে আমরা বলবো হটস্পট বা বায়োডাইভার্সিটির হটস্পট। তা এই হটস্পট কাকে বলে, হটস্পট নির্ধারণের শর্তগুলো কিন্তু তোমাদের একটু মাথায় রাখতে হবে। মাধ্যমিক পরীক্ষায় খুব আসে, হটস্পট নির্ধারণের দুটো শর্ত লেখো। তোমরা একটুখানি খেয়াল করে দেখবে, 2018 সালের এই প্রশ্নটি এসেছিল, বায়োডাইভার্সিটির হটস্পট নির্ধারণের দুটো শর্ত লেখো। তাই বলবো 2 থেকে 4টে শর্ত, 2 to 4, 5, 2 to 4, দ্যাট ইজ 2 থেকে 4টে শর্ত মনে রাখার চেষ্টা করবে। তার মধ্যে একটা প্রাথমিক শর্ত হলো যে হটস্পটের প্রাথমিক শর্ত হলো এন্ডেমিজম। কথাটার অর্থ হচ্ছে আঞ্চলিক, অর্থাৎ আঞ্চলিক প্রজাতির হবে। মানে প্রাথমিক শর্ত হবে যে জীবগুলোকে সব মানে স্থানীয় প্রজাতির হতে হবে, এন্ডেমিক হতে হবে, আঞ্চলিক প্রজাতির হতে হবে, অর্থাৎ একটা নির্দিষ্ট স্থানের হতে হবে। আরেকটা কন্ডিশন হচ্ছে এখানে অন্তত 15,000 প্রজাতির সংবহন কলাযুক্ত উদ্ভিদ বা ভাস্কুলার প্লান্টস থাকতে হবে, সংবহন কলাযুক্ত উদ্ভিদ। তাই 15,000 প্রজাতির সংবহন কলাযুক্ত উদ্ভিদ এখানে থাকতে হবে, এটাও একটা মাথায় রাখবে। এবং এরা কিন্তু সবাই এন্ডেমিক প্রজাতির হবে। ভাস্কুলার কলাযুক্ত বা সংবহন কলাযুক্ত উদ্ভিদ প্রজাতির অস্তিত্ব থাকতে হবে অ্যাটলিস্ট 1,500 মতো, 15,000 না, 1,500 মতন, 1,500 সংবহন কলাযুক্ত এন্ডেমিক প্রজাতির উদ্ভিদ থাকতে হবে। এটা একটা খুব উল্লেখযোগ্য। আর এখানে অন্তত 70% প্রজাতি যেন লুপ্ত হয়ে থাকে। এখানে যত সংখ্যক প্রজাতি ছিল তাদের 70% অলরেডি মানে অবলুপ্ত হয়ে গেছে। এটাও একটা হটস্পট নির্ধারণের শর্তের মধ্যে পড়বে। আদিবাসিন্দা যারা থাকবে তাদের অন্তত 70% কিন্তু মানে লুপ্ত হয়ে গিয়ে থাকতে হবে। এছাড়াও এখানে আরেকটা শর্ত আমরা বলতে পারি, বাইরে থেকে কোনো জীবের অনুপ্রবেশ ঘটিয়ে কোনো রকম ভাবে প্রজাতির সংখ্যা বৃদ্ধি করা যাবে না। ওই অঞ্চলেই জীবগুলোকে প্রাকৃতিক পদ্ধতিতে বৃদ্ধি করার চেষ্টা করতে হবে। আমি মনে করলাম যে পশ্চিমঘাট পর্বতমালাতে যে বিশেষ ধরনের কিছু প্রাণী রয়েছে, সেই প্রাণীর সংখ্যা যেহেতু কমে গেছে, আমি অন্য একটা রিজিয়ন থেকে বা অন্য একটা দেশ থেকে নিয়ে এলাম, নিয়ে ওখানে ঢুকিয়ে দিয়ে বললাম যে না, এই তো হটস্পট, আমরা এখানে অনেকগুলো প্রজাতির সংখ্যা বাড়ালাম। কোন রকম ভাবে অন্য অঞ্চলের প্রজাতির জীবগুলোকে ওখানে আনা যাবে না, ওদের অনুপ্রবেশ ঘটানো যাবে না, এমন কতগুলো শর্ত তোমাদের মাথায় রাখতে হবে।
তাহলে মানে হটস্পট কাকে বলে, হটস্পট নির্ধারণের শর্তগুলো কি কি, হটস্পট শব্দটি কে কত সালে ব্যবহার করেছিলেন এবং কোন পত্রিকাতে হটস্পট শব্দটি প্রথম প্রকাশ করা হয় সেটা একটু মাথায় রাখতে পারলে ভালো হয়। এইবার চলে যাই হটস্পটের সংখ্যা। আমি একটু আগে বলেছি টোটাল পৃথিবীতে 34টা হটস্পট রয়েছে, 34টা হটস্পট আছে। তার মধ্যে আমাদের ভারতে রয়েছে 4টি, এই 4টি হটস্পট কি কি একটু মাথায় রাখতে হবে। ভারতের যে 4টি হটস্পট রয়েছে তার মধ্যে তোমরা এর আগে একটু নাম শুনেছো, ক্লাস 8-এ জীববৈচিত্র্য কতটা তোমরা নাম শুনেছো। তার মধ্যে একটা হচ্ছে পূর্ব হিমালয়, আর একটা হচ্ছে ইন্দো বার্মা রিজিয়ন, আর একটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা বা পশ্চিমঘাট অঞ্চল এবং শ্রীলঙ্কা, আর সুন্দাল্যান্ড। চারটে অঞ্চলের 4টে হটস্পট আমাদের ভারতবর্ষে রয়েছে। পূর্ব হিমালয়, ইস্টার্ন হিমালয়ান রিজিয়ন, ইন্দো বার্মা রিজিয়ন, ইন্দো বার্মা যেটা হচ্ছে আমরা বলবো বাংলাদেশ থেকে মায়ানমার পর্যন্ত বিস্তৃত। আর পূর্ব হিমালয় তো তোমরা জানো ভুটান, তারপরে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো এবং নেপালেরও কিছু অংশ। পূর্ব হিমালয় মানে হচ্ছে ভুটান হবে, তাছাড়াও উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো রয়েছে সেগুলো হবে, আর নেপালের কিছু অংশ। এই অংশ নিয়ে পূর্ব হিমালয় তৈরি হয়েছে, মানে হটস্পট রিজিয়ন তৈরি হয়েছে। ইন্দো বার্মা দ্বিতীয়, আমার কথা অনুযায়ী এখন বলছি, বাংলাদেশ থেকে শুরু করে মায়ানমার পর্যন্ত বিস্তৃত। এর সাথে কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতের যে ব্রহ্মপুত্র নদীর যে দক্ষিণ অংশ, উত্তর পূর্ব ভারতের যে ব্রহ্মপুত্র নদী রয়েছে তার যে দক্ষিণ অংশ সেটাও কিন্তু পড়ছে। বাংলাদেশ থেকে মায়ানমার পর্যন্ত তো অবশ্যই হবে। এছাড়াও আমাদের উত্তর পূর্ব ভারতের ব্রহ্মপুত্র নদীর দক্ষিণ দিকের অংশটা ইন্দো বার্মার মধ্যে পড়ে। পশ্চিমঘাট এবং শ্রীলঙ্কা, এটা একটু ভাবতেই পারছো, ভারতের ম্যাপের দিকে একটু খেয়াল করে দেখো। পশ্চিমঘাট পর্বতমালা তোমরা পড়েছো, পূর্বঘাট পর্বতমালা পড়েছো। এটা তোমাদের ভূগোলের খুব কমন কথা। পশ্চিমঘাট পর্বতমালা আর শ্রীলঙ্কা, এই দুটো রিজিয়ন নিয়ে তৈরি হয়েছে আমাদের আরেকটা হটস্পট। এই যে পশ্চিমঘাট এবং শ্রীলঙ্কা, এটা ভারতের পশ্চিম দিকের অনেকগুলো পর্বতমালা থাকবে, তার সঙ্গে যে বনভূমি থাকবে সেগুলো থাকবে। এছাড়া কর্ণাটক, তামিলনাড়ু এবং কেরলের অংশও থাকবে। কর্ণাটক, তামিলনাড়ু এবং কেরল, এই 3টে রাজ্যের অংশগুলো থাকবে। এছাড়া পশ্চিমঘাট পর্বতমালা যে রয়েছে তার অনেকগুলো পর্বতমালা কিন্তু এর অন্তর্গত। তারপর তো শ্রীলঙ্কা তো রয়েছে। সুন্দাল্যান্ড মানে নর্মালি দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কিছু অংশ। দক্ষিণ পূর্ব এশিয়ার বিশেষ করে থাইল্যান্ড হতে পারে, মালয়েশিয়া হতে পারে, ইন্দোনেশিয়া হতে পারে। এছাড়া ভারতের নিকোবর, অ্যাকচুয়ালি আন্দামানটাকে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না। তোমরা তোমাদের বইতে আন্দামান নিকোবর আইল্যান্ড এটাকে হটস্পটের অন্তর্গত, অর্থাৎ সুন্দাল্যান্ড হটস্পটের অন্তর্গত বলা হচ্ছে। অ্যাকচুয়াল কিন্তু নিকোবর রিজিয়নটাকে ধরা হয়। নিকোবর রিজিয়নটাকে বেশিরভাগ ধরা হয়, তার সঙ্গে ওই দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটা দেশ যেমন থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া। ভারতের কিন্তু নিকোবর আইল্যান্ড সুন্দাল্যান্ডের অন্তর্গত। অনেকে অনেক বইতে আন্দামান নিকোবর আইল্যান্ড কতটা লেখা রয়েছে, আন্দামানটা আমি মনে করি না লেখাটা বেশি ভালো। নিকোবর আইল্যান্ডটা একটু বেশি মাথায় রাখবে। আর এই 4টে হটস্পট রিজিয়ন, এবং সেখানে পাওয়া যায় 2টো করে প্রাণীর নাম তোমরা একটু মাথায় রাখার চেষ্টা করবে। 2টো করে, যেমন পূর্ব হিমালয়ে আমরা খুব ভালো মতো এক শৃঙ্গ গন্ডার দেখতে পাই। এবার মাধ্যমিকে এসেছিল যে পূর্ব হিমালয়ে পাওয়া যায় জলা জায়গার ঘাস খেয়ে ঘুরে বেড়ায় এমন একটা স্তন্যপায়ী প্রাণীর নাম লেখো। উত্তরটা হবে এক শৃঙ্গ গন্ডার। অনেকে এটা ভুল টুল করে, প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছিল বলে। এক শৃঙ্গ গন্ডার হতে পারে এশিয়ান ওয়াটার বাফেলো। আমি এটা কাজিরাঙ্গা ফরেস্টে কিন্তু গন্ডারও দেখেছি, এশিয়ান ওয়াটার বাফেলো আমি নিজে চোখে দেখেছি।
গোল্ডেন লেঙ্গুর এটাও দেখা যায়, হিমালয়ান থর, এমনকি পিগমি হক, এই ধরনের কিছু প্রাণী পাওয়া যায়। মাথায় রাখবে প্রত্যেকটা হটস্পটের দুটো করে প্রাণীর নাম কিন্তু মিনিমাম মাথায় রাখবে। পরীক্ষায় একটা বা দুটো করে প্রাণীর নাম লিখতে বলে। যেমন মানে আন্দামান মানে এই সুন্দারল্যান্ডে পাওয়া যায় একটা প্রাণীর নাম লেখো। গতবার এসছিল, গতবার না মানে 2019-এর মাধ্যমিকে এসছিল। সেখানে নিকোবর পায়রা লিখলেও নাম্বার পাওয়া যাবে। হ্যাঁ, লায়ন টেল ম্যাকাক, হ্যাঁ মানে যে ম্যাকাক যেটা হচ্ছে বানর জাতীয় প্রাণী, লায়নের মতন লম্বা টেল থাকবে, ঝালর থাকবে, বানর জাতীয় প্রাণী ওটা। তা এরকম দুটো করে ইন্দো বার্মা অঞ্চলে যে সমস্ত প্রাণীগুলো পাওয়া যায়, গিবন, গিবন বলে অনেকটা বানর জাতীয়, আর লেঙ্গুর পাওয়া যায় প্রচুর পরিমাণে, আর নানা প্রজাতির পাখি রয়েছে এখানে। সবাই তো এন্ডেমিক, তার পশ্চিম ঘাটের মধ্যে প্রচুর পরিমাণে প্রাণী রয়েছে। সব থেকে মাথায় রাখবে একটা প্রশ্ন দেয়, ভারতের কোন হটস্পটে সব থেকে বেশি সংখ্যক প্রজাতির আঞ্চলিক প্রজাতির জীব দেখতে পাওয়া যায়? পশ্চিম ঘাট লিখতে হবে, কিন্তু পশ্চিম ঘাট। কেউ যদি পশ্চিম ঘাট এবং শ্রীলঙ্কা লিখে তাহলেও নাম্বার পাবে। অনেকে পূর্ব হিমালয় লিখে ফেলে। আমি বিভিন্ন কোশ্চেন ব্যাংকে প্রশ্নটা দেখেছি, এখনো পর্যন্ত মাধ্যমিকে আসেনি। তার মাথায় রাখবে যে পশ্চিম ঘাট এবং শ্রীলঙ্কা এই যে হটস্পট রিজিয়ন, এখানে কিন্তু সব থেকে বেশি সংখ্যক আঞ্চলিক প্রজাতির উদ্ভিদ এবং প্রাণী দেখতে পাওয়া যায়। এদের মধ্যে প্রাণীদের মধ্যে সোনালী মাথা হনুমানটা খুব উল্লেখযোগ্য। তাছাড়া এখানে তোমার বিভিন্ন রকমের পাখিও এখানে পাওয়া যায়, কিন্তু উল্লেখযোগ্য গোল্ডেন টেল ম্যাকাউ, গোল্ডেন টেল ম্যাকাউ। আমি একটু আগে বললাম বানর জাতীয় ম্যাকাউ। ওই ম্যাকাউ মানে হচ্ছে বানর জাতীয় একটা প্রাণী। এদের যে লেজটা থাকে, এটাকে মাথাটা হচ্ছে সোনালী হয়, আর লম্বা লেজ থাকে, আর এখানে একটুখানি একটু বেশি পরিমাণে সিংহের মতন কেশর থাকে। সোনালী মাথার হনুমান, এটা কিন্তু এই অঞ্চলের মধ্যে উল্লেখযোগ্য খুব বেশি পরিমাণে। নিকোবরি পায়রা হতে পারে, যেহেতু এটা পশ্চিমঘাট শ্রীলঙ্কা না, শ্রীলঙ্কা যদি হয় তাহলে নিকোবরি পায়রা আসবে না, নিকোবরি পায়রা শ্রীলঙ্কাতে আসবে না। তোমার পশ্চিম ঘাটে বেশিরভাগ সরীসৃপ জাতীয় প্রাণী বলতে পারো। এখানে তোমার বিভিন্ন রেপটাইলস রয়েছে, প্রচুর পরিমাণে রেপটাইলস রয়েছে, বিশেষ করে গোসাপ জাতীয় প্রাণী প্রচুর পরিমাণে এখানে পাওয়া যায়। তারপরে চলে যাই যে সুন্দারল্যান্ড। সুন্দারল্যান্ড বেশিরভাগ ক্ষেত্রে এখানে প্রবাল মানে কোরাল রয়েছে, ডলফিন রয়েছে, কচ্ছপ রয়েছে, বিভিন্ন মাছ রয়েছে। এমনকি যে নিকোবরি যে পায়রা, নিকোবর দ্বীপপুঞ্জের যে পায়রা, সেটাও কিন্তু এখানে রয়েছে। এই মানে এমনকি এই সুন্দারল্যান্ডের মধ্যেও কিন্তু একটু যদি দেখা যায়, এখানেও কিন্তু ওই তোমার ম্যাকাও দেখতে পাওয়া যায়। লায়ন টেল ম্যাকাউটা এটা বেশিরভাগ ক্ষেত্রে সুন্দারল্যান্ডে দেখতে পাওয়া যাবে, আর নিকোবরি পায়রা দেখতে পাওয়া যাবে। আর সোনালী মাথা হনুমান, যেটা হচ্ছে লায়ন টেল ম্যাকাউ, মানে লায়ন হেডেড ম্যাকাউ, যেটা সোনালী মাথার হনুমান, এটা পশ্চিম ঘাটে দেখতে পাওয়া যাবে। তা প্রত্যেকটা হটস্পটে দেখতে পাওয়া যায় এমন করে দুটো উদ্ভিদ এবং দুটো প্রাণীর নাম তোমরা মনে রাখার চেষ্টা করবে। বইতে দেখবে লেখা আছে, বিস্তারিত বিবরণের দরকার নেই। প্রতিটি হটস্পটের নাম, তার অন্তর্গত দুটো উদ্ভিদ এবং দুটো প্রাণী। এরপরে লাস্টের দিকে চলে যায় জীববৈচিত্র্য অবলুপ্তির কারণ। তা এর আগেও পড়ানো হয়েছে, চোরা শিকারী হতে পারে, তারপরে হচ্ছে পরিবেশ দূষণ হতে পারে, বাসস্থান ধ্বংস হতে পারে, তারপরে তোমার হচ্ছে কৃষি জমির সম্প্রসারণ হতে পারে, তারপরে প্রাকৃতিক বিপর্যয় হতে পারে। এই নানা রকম কারণে এই জীববৈচিত্র্যের অবলুপ্তি ঘটছে। এইগুলো জীববৈচিত্র্য অবলুপ্তির কারণগুলো কিন্তু রাখতে হবে তোমাদের মনে। গ্লোবাল ওয়ার্মিং এর ফলে হতে পারে, তারপরে হচ্ছে তোমার জলবায়ুর পরিবর্তনও হতে পারে, চোরা শিকারী তো আমি বলেছি, বনজ সম্পদ বেআইনি ভাবে সংগ্রহ করা,
দেখবে অনেকে চোরা চালানের সঙ্গে যুক্ত থেকে বনের গাছপালাগুলোকে কেটে নিয়ে যায়। তা এই জীববৈচিত্র্যের ধ্বংসের বা অবলুপ্তির কারণ কি তোমাদের জানতে হবে। এবং সবশেষে জীববৈচিত্র্য সংরক্ষণ পদ্ধতি, এর আগে তোমরা শুনেছো দুটো পদ্ধতি আছে, ইনসিটু সংরক্ষণ এবং এক্স সিটু সংরক্ষণ। নির্দিষ্ট বাসস্থানে জীবগুলোকে রেখে যে জীববৈচিত্র্য সংরক্ষণ তাকে বলা হয় ইনসিটু সংরক্ষণ। আর নির্দিষ্ট বাসস্থান থেকে তাদেরকে এনে কৃত্রিম একটা পরিবেশ তৈরি করা হবে, সেখানে সংরক্ষণকে বলা হয় এক্স সিটু সংরক্ষণ। ইনসিটু সংরক্ষণের মধ্যে তোমাদের একটু আইডিয়া নিতে হবে। অভয়ারণ্য, ন্যাশনাল পার্ক বা জাতীয় বনভূমি, 3 নম্বর সংরক্ষিত বনাঞ্চল বা সংরক্ষিত বনভূমি, রিজার্ভ ফরেস্ট বলা হয়, আর বায়োস্ফিয়ার রিজার্ভ। এগুলো ইনসিটু সংরক্ষণ পদ্ধতি, মানে বনভূমি সৃষ্টি। বনভূমি সৃষ্টির মাধ্যমে কিন্তু আমরা জীববৈচিত্র্য সংরক্ষণ করতে পারি। আমাদের অ্যাকচুয়াল বনভূমিকে 3টে দলে ভাগ করা হয়। মানে অভয়ারণ্য রাজ্য সরকারের নিয়ন্ত্রণে থাকে, সেখানে বন্যপ্রাণীগুলো মানে নির্ভয়ে ঘোরাফেরা করতে পারে, সেখানে বন্যপ্রাণী হত্যা একেবারে আইনত নিষিদ্ধ, গাছপালাগুলো কাটা আইনত নিষিদ্ধ, সেখানে যদি কোনো জলাশয় বা জলাভূমি থাকে বা কোনো নদী বয়ে যায় মাছ ধরা নিষিদ্ধ। এগুলো অভয়ারণ্য বা স্যাংচুয়ারি রাজ্য সরকারের নিয়ন্ত্রণে থাকে। এবং যেমন দেখো আমাদের বেথুয়া ডহরি অভয়ারণ্য, এটা কিন্তু মানে স্যাংচুয়ারি। আবার ওদিকে বিভূতিভূষণ অভয়ারণ্য, এমনকি সজনীখালী অভয়ারণ্য, চাপড়ামারি অভয়ারণ্য, এগুলো কিন্তু অভয়ারণ্য। একটু মাথায় রাখবে, গরুমারা এবং ওদিকে তোমার জলদাপাড়া একসময় অভয়ারণ্য বলা হতো, এখন ওরা ন্যাশনাল পার্কে রূপান্তরিত হয়েছে, কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণে থাকে এবং মানে অভয়ারণ্য থেকে একটু বড়। এই বনভূমিগুলোকে ন্যাশনাল পার্ক বা জাতীয় বনভূমি বা জাতীয় উদ্যান বলা হয়। আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু সুন্দরবন একদিকে অভয়ারণ্য আর একদিকে হচ্ছে জাতীয় বনভূমি, আর একদিকে কিন্তু বায়োস্ফিয়ার রিজার্ভ। মাইন্ডি বায়োস্ফিয়ার রিজার্ভ মানে সুন্দরবন এমন একটা অঞ্চল না, এর মধ্যে ভাগ আছে, বিভিন্ন বই বিভিন্ন ভাবে লেখে। এটা বায়োস্ফিয়ার রিজার্ভ, এটা আবার ন্যাশনাল পার্কের মধ্যেও পড়ে যায়। আবার এটা কিন্তু তোমার অভয়ারণ্যের মধ্যেও পড়ে যায়। এটা খুব পিকুলিয়ার জিনিস। বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে এর 3টে রিজিয়ন রয়ে গেছে। আবার গরুমারা এবং জলদাপাড়া ন্যাশনাল পার্ক। আরো মাথায় রাখবে কাজিরাঙ্গা, যদিও আমাদের রাজ্যে না, আসামে। কাজিরাঙ্গা একসময় অভয়ারণ্য ছিল, এখন সেটাকে কিন্তু আর অভয়ারণ্য বলা হচ্ছে না, ন্যাশনাল পার্ক বলা হচ্ছে। তোমরা যদি ওখানে যাও দেখবে লেখা রয়েছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, কিন্তু আমরা অধিকাংশ বইতে দেখি অভয়ারণ্য লেখা। এগুলো চেঞ্জ হয়েছে, তোমরা গুগল সার্চ করে দেখে নেবে অ্যাকচুয়ালি বর্তমান স্ট্যাটাস কেমন টাইপের। এবার সংরক্ষিত বনভূমি, সংরক্ষিত বনভূমি মানে হচ্ছে রাজ্য সরকার নিয়ন্ত্রণ থাকবে, অভয়ারণ্যের মতো ব্যাপার, কিন্তু সেখানে পর্যটকরা এন্ট্রি নিতে পারবে না, চিত্ত বিনোদনের জন্য সেখানে সাধারণদের প্রবেশ নিষেধ। এখানে বিজ্ঞানীরা বা সায়েন্টিস্টরা সরকারের রাজ্য সরকারের অনুমতি নিয়ে সেখানে যেতে পারে, সেখানে বন্যপ্রাণীগুলো উপরে পরীক্ষা নিরীক্ষা করতে পারে। প্রয়োজন বোধে সরকারের অনুমতি নিয়ে, রাজ্য সরকারের অনুমতি নিয়ে 2-1টা বন্যপ্রাণী যদি মারার প্রয়োজন হয়, সেই অনুমতিও তারা পেতে পারে। অ্যাকচুয়ালি আমাদের পশ্চিমবঙ্গে বক্সা টাইগার প্রজেক্ট, বক্সা টাইগার প্রজেক্ট এটা কিন্তু সংরক্ষিত বনভূমির মধ্যে এখনো রাখা আছে। আর কিন্তু আমাদের রাজ্যের মধ্যে সেইভাবে খুব একটা পাওয়া যায় না। গির ফরেস্ট, গির ফরেস্ট এটা কিন্তু সংরক্ষিত বনভূমির মধ্যে পড়ে, এটা একটু মাথায় রাখবে। গির ফরেস্ট শেষের দিকে দেখবে কতগুলো প্রাণী সংরক্ষণ পদ্ধতি পড়তে হবে। তার মধ্যে গন্ডার আছে, এশিয়াটিক লায়ন আছে, কুমির সংরক্ষণ আছে, রয়্যাল বেঙ্গল টাইগার সংরক্ষণ আছে, আর ওই রেড পান্ডা সংরক্ষণ। সেই জায়গাতে তোমরা গেলে অনেকটা আমি যে অংশগুলো এখন আলোচনা করছি ওখানে পেয়ে যাবে। আর বায়োস্ফিয়ার রিজার্ভ, আমাদের ওয়েস্ট বেঙ্গলে বায়োস্ফিয়ার রিজার্ভ মানে সুন্দরবন, এটা মাথায় রাখবে। আর নেই, এটা প্রশ্ন দেয় ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটা? নীলগিরি। নীলগিরি,
নীলগিরি ফরেস্টটাকে ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ বলা হয়। মাইন্ড ইট, খুব কোশ্চেন ব্যাংকে থাকে, টেস্ট পেপারে থাকে, যদিও মাধ্যমিকে আজ পর্যন্ত আসেনি। কিন্তু সুন্দরবন একটা বায়োস্ফিয়ার রিজার্ভ, এটা এক ধরনের অভয়ারণ্য। আবার এটাও কিন্তু ন্যাশনাল পার্কের সঙ্গে তুলনা করা হয়। পিকুলিয়ার মানে সুন্দরবনের 4টে ভাগ আছে, টাইপ আছে। তুমি একটা গুগল সার্চ করে দেখবে, এগুলো বইতে লেখা থাকে না। বইতে লেখা থাকলে অনেক সময় দেখা যায় যে তোমাদের কনফিউজড হয়ে যাও, এটা ঠিক বলছে কিনা। এই জন্য আমরা কারেন্ট স্ট্যাটাস জানতে গেলে গুগল সার্চ করে দেখার দরকার। এবার চলে আসি এক্সিটু সংরক্ষণ। এক্সিটু সংরক্ষণ মানে হচ্ছে জুলজিক্যাল পার্ক, চিড়িয়াখানা তৈরি। তারপরে ধরো হারবেরিয়াম, শুষ্ক উদ্ভিদ সংগ্রহশালা, এটা হচ্ছে এক্সিটু সংরক্ষণ। এখানে শুষ্ক উদ্ভিদ নমুনাকে সংরক্ষণ করা হয়। বটানিক্যাল গার্ডেন, আমি বলবো সব থেকে মাথায় রাখবে চিড়িয়াখানা বা জুলজিক্যাল পার্ক আর বটানিক্যাল গার্ডেন মানে হচ্ছে উদ্ভিদ উদ্যান। এছাড়া ক্রায়ো সংরক্ষণ বলে একটা কথা আছে। ক্রায়ো সংরক্ষণ মানে -190 থেকে 196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে তরল নাইট্রোজেনের মধ্যে শুক্রাণু, ডিম্বাণু বা উদ্ভিদের দেহের বিভিন্ন অংশ সংরক্ষণ করাকে বা প্রাণীদের বিভিন্ন অংশকে সংরক্ষণ করাকে বলা হয় ক্রায়ো প্রিজার্ভেশন বা ক্রায়ো সংরক্ষণ। তরল নাইট্রোজেন এখানে ইউজ করা হয়, পরীক্ষায় খুব আসে। ক্রায়ো সংরক্ষণ কাকে বলে? ক্রায়ো সংরক্ষণের টেম্পারেচারটা কত? -190 থেকে 196। সুতরাং 190 লিখলেও তোমরা নম্বর পাবে, 196 লিখলেও নাম্বার পাবে, এই রেঞ্জের মধ্যে। হ্যাঁ, আর ক্রায়ো সংরক্ষণ মানে হচ্ছে তরল নাইট্রোজেন ব্যবহার করা হয়। ক্রায়ো সংরক্ষণে ব্যবহৃত তরলটির নাম লেখো। তরল নাইট্রোজেন একটু মাথায় রাখবে। অনেক সময় দেয় শুক্রাণু সংরক্ষণ করা হয় যে মানে এক্সিটু সংরক্ষণ পদ্ধতি, সেটা কে? ক্রায়ো সংরক্ষণ পদ্ধতি, ক্রায়ো প্রিজার্ভেশন। তা এই এক্সিটু সংরক্ষণ মানে ক্রায়ো সংরক্ষণ। এক্সিটু সংরক্ষণ মানে উল্লেখযোগ্য হচ্ছে বটানিক্যাল গার্ডেন বা জাতীয় উদ্ভিদ উদ্যান, উদ্ভিদ উদ্যানই বলবে মেনলি। আর জুলজিক্যাল পার্ক বা চিড়িয়াখানা। হারবেরিয়ামটা অ্যাকচুয়ালি ঠিক হবে না, হারবেরিয়ামটা আমি বলবো না বলাই ভালো। উদ্ভিদগুলো নমুনা সংগ্রহ করা হয়, করে সেগুলোকে নির্দিষ্ট মাপের শক্ত পেপারে আটকানো হয়, আঠা দিয়ে হোক বা সেলোটেপ দিয়ে হোক, অথবা স্টিচ করা হয়, সেলাই করা হয়। করে তার প্রজাতি, গণ, গোত্র, বর্গ, শ্রেণী, পর্ব, রাজ্য এগুলো এবং কেমন অঞ্চলে বসবাস করে, তার জলজ না স্থলজ, তারা সি লেভেলে না পাহাড়ের উপরে বসবাস করে, এগুলো সব লিখে রেখে দেওয়া, সেটা হারবেরিয়াম। মানে উদ্ভিদ সংগ্রহশালা, আমি বলবো এখানে উদ্ভিদ সংগ্রহশালা বা হারবেরিয়ামটা বাদ দিয়ে দাও। এটাকে ঠিক এক্সিটু সংরক্ষণের মধ্যে আনবে না, 3টে মাথায় রেখে দেবে: বটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানা আর ওদিকে ক্রায়ো সংরক্ষণ। তাহলে আজকে যে অংশগুলো আলোচনা করলাম, এই অংশগুলো তোমরা বাড়িতে ভালো করে দেখতে থাকো। একটু বিস্তারিত ভাবেই বলা হয়েছে, কিন্তু অবশ্যই আবার শেষ করার আগে বলে দিচ্ছি যে 4টে হটস্পটের অন্তর্গত 2টো করে উদ্ভিদ এবং 2টো করে প্রাণীর নাম মাথায় রাখবে, পরীক্ষায় আসে। আমি নর্মালি আজ পর্যন্ত একটা করে আসতে দেখেছি। তাহলে বলবো প্রত্যেকটা হটস্পটের 2টো করে উদ্ভিদ এবং 2টো করে প্রাণীর নাম। বইতে টেবিল করে দেওয়া থাকে, বিশাল বড় করে লেখা থাকে, অত বড় মনে রাখতে পারবে না। একটা হটস্পটে অসংখ্য উদ্ভিদ এবং প্রাণী থাকে, তার সঙ্গে অন্য একটা হটস্পটের উদ্ভিদ এবং প্রাণী গুলিয়ে যাবে। পূর্ব হিমালয় যদি বলা হয়, তাহলে দেখো সেখানে যে গাছপালাগুলো রয়েছে পশ্চিম ঘাটে সেই ধরনের গাছপালাগুলো নেই, উচ্চতার পার্থক্য হয়ে যাচ্ছে। আবার যদি আমরা নিকোবরে চলে যাই, সেখানে আবার ম্যানগ্রোভ ফরেস্ট দেখা যাবে, সামুদ্রিক এলাকা, সেখানকার জীববৈচিত্র্য আবার আলাদা হয়ে যাবে। তোমাদের একটু মাথায় রাখতে হবে, 2টো করে উদ্ভিদ 2টো করে প্রাণীর নাম মাথায় রাখবে। তাহলে যে সমস্ত অংশগুলো আলোচনা করলাম একটু ভালো করে বাড়িতে দেখতে থাকো। এর পরের দিন আবার দেখা হচ্ছে। আজ এখানে শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থাকবে।